ঈদুল আজহার ছুটি শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এর অংশ হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 61টি মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। বিআরটিএ জানিয়েছে, ঢাকা মহানগরীয় 4টি প্রধান বাস টার্মিনাল সহ দেশের প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ টার্মিনালে বিশেষ নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং পরিবহন মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ পরবর্তী সময়ে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া রোধ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিআরটিএ। ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি, বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। ঈদুল আজহা উপলক্ষে গত 25 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ ছিল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। ফলে ছুটি শেষে আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে স্বাভাবিক প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম। ব্যাংকগুলোতেও নিয়মিত লেনদেন এবং শেয়ার বাজারের স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এদিকে ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় কর্মব্যস্ততা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে নগর জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। না ভাই, কোনো ভোগান্তি নাই, আমরা ভালোভাবে যেতেছি। না, আমি তো চলি, রাস্তাঘাটে চলি, মোটামুটি যাও এক্সপ্রেস তিস্তায় আসি, তেমন একটা খারাপ কিছু তেমন একটা পাই নাই। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত গ্রাহক অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে। এদিকে আন্দোলনকারীরা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে আমরা মূলত আজকে এখানে প্রবেশ করতে দিব না। সুতরাং আমরা এখানে আমাদের কার্যক্রম পরিচালনা করব। পুলিশ ভাইরা তাদের দায়িত্ব আছে, সুতরাং তাদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দেন। হবে না, খুরশিদ আলমের রাস্তা না, অবৈধ চেয়ারম্যানের রাস্তা না। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিকে দিনের শুরুতেই সচিবালয়ে উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তবে ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অনেক কর্মকর্তা কর্মচারী এখনও রাজধানীতে ফিরছেন। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই সচিবালয়ের স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরে আসবে। রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ সকালে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধের সহযোগিতা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়। গত 19 মে পল্লবীর একটি বাসা থেকে 8 বছর বয়সী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার হওয়া সোহেল রানা আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। যাকে দর্শন করে হত্যা করা হয়েছে, এটা আজকে একটা আলোচিত মামলা বাংলাদেশে, এবং সেই মামলায় দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা চেষ্টা করছে যে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে যেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যিনি রামিসা আক্তারের বাবা, যিনি মামলা দায়ের করেছেন, এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয়। 1 নম্বর আসামির বিরুদ্ধে
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ জোরদার করা হবে। মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে বসবাস করছে। সীমিত কর্মসংস্থান ও আয়ের সুযোগের কারণে অধিকাংশ রোহিঙ্গা এখনও আন্তর্জাতিক মানবিক সহায়তার উপর নির্ভরশীল। সংস্থাটি বলছে, তহবিল সংকটের কারণে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সুন্দরবনে এখন প্রজনন মৌসুম। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ সুরক্ষায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৩ মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময় জেলে, মৌয়াল, বাওয়াল, গোলপাতা সংগ্রহকারী সহ বননির্ভর মানুষ এবং পর্যটক কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, কাঁকড়া, চিংড়ি, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। একই সঙ্গে বনাঞ্চলের নদী, খালগুলো বিভিন্ন প্রজাতির মাছের ডিম ছাড়ার নিরাপদ ক্ষেত্র হিসেবে কাজ করে এবং এই সময় বিভিন্ন উদ্ভিদের বীজ, অঙ্কুরোদ্গম ও নতুন চারা জন্মায়। এদিকে নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস বা পারমিট ইস্যু করা হবে না বলে জানিয়েছে বন বিভাগ। পাশাপাশি বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা পুনরায় চালু করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসার আবেদন সর্বোচ্চ ২ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। চলতি বছরের জানুয়ারিতে অভিবাসন নীতির পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক সন্তান, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট পরিবারের সদস্য এবং কর্মসংস্থানের ভিত্তিতে অভিবাসনের জন্য আবেদনকারীরা সরাসরি এই সুবিধা পাবেন। মার্কিন দূতাবাস বলছে, নতুন এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসী ভিসার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাভারে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার কর্ণপাড়া এলাকার কর্মসূচির আয়োজন করে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মহিদুল ইসলাম শাওন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং দেশের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাভার পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরকৃষ্ণপুর আশ্রয় কেন্দ্রে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকেলে নবনির্মিত আশ্রয় কেন্দ্রের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চরাঞ্চলে আশ্রয় কেন্দ্রের ৩ তলা বিশিষ্ট আধুনিক ভবনটি পড়ে আছে। এটি হাসপাতালে রূপান্তর করা হলে স্বাস্থ্যসেবা বঞ্চিত চরাঞ্চলের হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে। এর আগে আশ্রয় কেন্দ্রে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর উদ্যোগে শহরের সাটিরপাড়া মোড়ে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সরওয়ার হোসেন মৃধা সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র গঠন এবং জাতীয় উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে মহাসড়কের সিংড়া বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় আর অপর একজন আহত হয়েছে। এদিকে রোববার রাতে উপজেলার পুন্ডরী গ্রামীণ সড়কে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। ফেনীর ফুলগাজীতে মুন্সিরহাটের নোয়াপুরের গতিয়া ও সিলোনিয়া খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজলু। রোববার বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের গতিয়া খাল থেকে সিলোনিয়া নদী পর্যন্ত খাল খনন ও বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহারিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলগাজী থানা অফিসার ইনচার্জ SM মিজানুর রহমান ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন সহ অন্যান্যরা। ভোলার লালমোহনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়। লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সম্রাট বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি সহ অন্যান্যরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পুনরায় শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। গত 25 মে থেকে 30 মে পর্যন্ত ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর রোববার সকাল থেকে আবারও 2 দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হওয়ায় বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর সংশ্লিষ্টরা জানায়, ঈদের ছুটিতে আমদানি ও রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এবং ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক ছিল। সকালে ভারতীয় পেট্রোপোল বন্দর থেকে বিভিন্ন ধরনের শিল্প কাঁচামাল সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করে।